হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের এর আগে কিন্তু তিনটা এমসিকিউ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু করানো হয়েছে, অর্থাৎ তিনটা সেট করানো হয়ে গেছিল। আজকে কিন্তু আমাদের দেখো চতুর্থ সেট সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলো হয়ে গেছিল, গুরুত্বপূর্ণ ধারাগুলো হয়ে গেছিল, এমনকি প্রেসিডেন্ট সম্পর্কে হয়ে গেছিল। কারণ সেই টপিকগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে ছিল, সেই জন্য তিনটা টপিক করানো হয়েছে। এই জন্যই আজকে এই যে প্রিভিয়াস ইয়ারের যে সেট 4 এর আলোচনা, অবশ্যই সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। এবার সঙ্গে সঙ্গে আমরা আরো একটি প্রিভিয়াস ইয়ারের সেট কমপ্লিট করব, তারপর অ্যানালাইসিস করে দেখব যে এই সেটগুলো থেকে কোন প্রশ্নগুলো বেশি আসছে, তারপর তার ভিত্তিতে আবার কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। রুটিনটা এতদিন তোমরা জেনেই গেছো যে রুটিনটা কোন দিন কি বার, কোন দিন কোন কোন সাবজেক্ট রয়েছে, তাই না? আচ্ছা, এখানে আজকের রুটিনটা আমি বলছি। আজকে কি বার? আজকে শুক্রবার পলিটি ক্লাস, মানে সন্ধ্যা 7টা কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজছে, তাই তো? আর বাদবাকি রুটিনগুলো অবশ্যই তোমরা এইটার স্ক্রিনশটটা অবশ্যই করে নেবে। এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন, যে প্রতি রবিবার কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু একটা মক টেস্ট নেওয়া হচ্ছে এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে। এই মক টেস্টটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। এই মক টেস্টে যেমনটা প্রশ্ন এসএসসি জিডি তে আসবে তেমনটা প্রশ্ন কিন্তু আলোচনা করা আছে, সেকশন ওয়াইজ আছে, 20টা করে প্রশ্ন আছে। তোমরা যেভাবে পরীক্ষা দাও ঠিক একই রকম ভাবে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। তো প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হয় পরীক্ষাটা। এমনকি এই পরীক্ষার রেজাল্ট কিন্তু, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কিন্তু দেখতে পারবে সোমবার সকাল 10টার মধ্যে। ঠিক আছে, দেখতে পারবে যে যতজন পরীক্ষা দিল তার মধ্যে তোমার স্থান কততে আছে বা তুমি কততম। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারবে। আর এই পরীক্ষার ওয়েবসাইট কিন্তু www.5erpathshala.com। এই ওয়েবসাইট লগ ইন করলেই কিন্তু তোমরা সেই পরীক্ষাটা দেখতে পারবে বা পরীক্ষাটা দিতে পারবে প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অবশ্যই তাহলে সেই পরীক্ষাটা দেবে। তো চলো 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন। আচ্ছা, কার দ্বারা নির্বাচিত হন? শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্য দ্বারা। আচ্ছা, শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরাই কিন্তু কি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। আচ্ছা, কার দ্বারা নিযুক্ত হন বুঝতে পারলে। এবার বি নাম্বার দেখো, শুধুমাত্র সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা বা সদস্যদের দ্বারা। সি নাম্বার রয়েছে শুধুমাত্র রাজ্য পরিষদের সদস্যরা। অপশন ডিতে রয়েছে সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্য। তাহলে ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন, কাদের দ্বারা নির্বাচিত হন? অপশন ডি, সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যদের দ্বারাই কিন্তু তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেখো, ভারতের সংবিধানের ধারা 324 এর অধীনে রাষ্ট্রপতি কার্যকালের নির্বাচন পরিচালনা করার ক্ষমতা ভারতের নির্বাচন কমিশনের হাতে কিন্তু ন্যস্ত থাকে। দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যা সংসদের উভয় কক্ষ, এই যে উভয় কক্ষের কথা বললাম, উভয় কক্ষ মানে কি এই যে সংসদ এবং রাজ্য বিধানসভা, তাই তো? উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা নিয়ে কিন্তু গঠিত হয়। দিল্লি এবং পন্ডিচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা 1992 সালের 70তম সংশোধনীর মাধ্যমে ইলেকটোরাল কলেজের অংশ হওয়ার জন্য অনুমোদিত হয়েছিল। এর আগে অর্থাৎ 1992 সালের 70তম সংবিধান সংশোধনীর আগে কিন্তু এই দিল্লি আর পন্ডিচেরি কিন্তু এই রাষ্ট্রপতি ভোটে কোন রকম কিন্তু তাদের ছাড় ছিল না বা ছাড়পত্র ছিল বা দিতে পারতো না। ঠিক আছে, এটা 1992 সালের 70তম সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, রাজ্য পরিষদ আর কি নামে পরিচিত? আচ্ছা, এই যে আজকে আমরা 25টা গুরুত্বপূর্ণ প্রশ্নই আলোচনা করছি, এখানে কি শুধুই 25টা প্রশ্ন? না, দেখো এখানে আমরা কতগুলো প্রশ্ন পেলাম। এখানে আমরা মিনিমাম এখান থেকে আমরা 5টা প্রশ্ন এক্সট্রা পেলাম। ঠিক আছে, এবার
এই যে 25টা, 25কে তুমি হামেশাতে 4 দিয়ে গুণ করে দিতে পারো, এখানে 100টা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা স্লাইড যখন আসবে তখন চাইলে করে একটা করে স্ক্রিনশট কিন্তু তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। দেখো রাজ্য পরিষদ আর কি নামে পরিচিত? দেখো অপশন এ হাইকোর্ট, বি লোকসভা, সি সুপ্রিম কোর্ট, ডি রাজ্যসভা। তাহলে কি নামে পরিচিত? দেখো রাজ্য পরিষদ আর কি নামে পরিচিত, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রাজ্যসভা নামে পরিচিত। দেখো ভারতে সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত, এটা আমরা জানলাম, এর আগেই জেনেছি আমরা ভারতের সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত। দেখো লোকসভা যেটা হাউস অফ পিপল এবং রাজ্যসভা যেটা রাজ্য পরিষদ। বুঝতে পারলে? একটা কি, একটা তো আমরা জানি লোকসভা এবং আরেকটা কি রাজ্যসভা। লোকসভাটার নাম কি হাউস অফ পিপল আর রাজ্যসভাকে রাজ্য পরিষদ, তাই তো। দেখো এরপর রাজ্যসভা হলো সংসদের উচ্চ কক্ষ আর লোকসভা হলো নিম্ন কক্ষ। তাহলে এখান থেকে আমরা তাহলে যদি বলা যায় যে সংসদের উচ্চ কক্ষ কোনটা, অবশ্যই কি হবে রাজ্যসভা। নিম্ন কক্ষ কোনটা, লোকসভা। তাহলে আমি যে বললাম যে এভারেজে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এক্সট্রা 4টা করে পয়েন্ট পাবে, দেখো পেয়ে গেলে তো। এখান থেকে 2টা, এখান থেকে 3টা 4টা অলরেডি হয়ে গেল। দেখো এরপরে রাজ্যসভা হলো একটি স্থায়ী সংস্থা যার সদস্যরা সরাসরি ভারতের জনগণ দ্বারা নির্বাচিত হয় না। অর্থাৎ এই যে রাজ্যসভার যে সদস্যরা আছে তারা কিন্তু সরাসরি ভারতের জনসংখ্যা বা জনগণ দ্বারা কিন্তু নির্বাচিত হন না, ঠিক আছে। এরপরে দেখো এই সদস্যরা রাজ্য বিধানসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। তাহলে আমরা জানলাম যে রাজ্যসভার সদস্যরা সরাসরি ভাবে দেশের জনগণের দ্বারা নির্বাচিত হন না, তাহলে কার দ্বারা হন? দেখো সদস্যরা রাজ্য বিধানসভার সদস্য দ্বারা কিন্তু তারা নির্বাচিত হন। তাহলে আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল পাঠে ধারা ড্যাশ অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ভারতের সংবিধানে কতগুলি ধারা অন্তর্ভুক্ত রয়েছে এটাই বলা রয়েছে, একটু ঘুরিয়ে বলা রয়েছে। অপশন এ তে দেখো রয়েছে 376টি, বি তে রয়েছে 395টি, সি তে রয়েছে 386টি আর ডি তে রয়েছে 440টি। তাহলে কতগুলি রয়েছে? এটা দেখো অ্যান্সার হবে অপশন বি 395টি। দেখো ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। হলো এখান থেকে আমরা এক্সট্রা প্রশ্ন পেয়ে গেলাম একটা। দেখো এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকরী হয়েছিল। দেখো পেয়ে গেলাম 2টা প্রশ্ন। ভারতের সংবিধানে মূলত 395টি ধারা, 8টি তফসিল ছিল। আচ্ছা পেয়ে গেলাম 3টা প্রশ্ন। দেখো বর্তমানে সংবিধানে 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। আচ্ছা কোথাও কোথাও 470ও রয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 4টা প্রশ্ন। ভারতের সংবিধান মূলত ইংরেজিতে লেখা হয়েছিল। দেখো হয়ে গেল 5টা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভারতের সংবিধান হাতে লিখেছিলেন, হলো 6টা। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। দেখো তো এই একটা প্রশ্ন আমরা পড়লাম যে ভারতীয় সংবিধানের মূল পাঠে ধারা কতগুলি ছিল, আমরা অ্যান্সারটা জানলাম 395 জানলাম, সঙ্গে আমরা এক্সট্রা আরো 7টা পয়েন্ট আলোচনা করলাম। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এক্সট্রা পয়েন্টগুলো সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এটা বলা হয়েছে মে 2022 অনুযায়ী, কারণ দেখা গেল পরে আরো সংবিধান সংশোধনী হয়েছে, তাই তো এটা তো দ্বিমত প্রকাশ হয়ে যাবে। তো এই জন্য বলা রয়েছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে মে 2022 অনুযায়ী ভারতীয় সংবিধানে কতগুলি বা কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে। আচ্ছা অপশন এ তে দেখো রয়েছে 9টি, বি তে 10টি, সি তে 11টি আর ডি তে 8টি। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি 11টি। অর্থাৎ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য উল্লেখ আছে 11টি, কত মে 2022 অনুযায়ী। দেখো এক্সট্রা পয়েন্ট দেখি, মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের অংশ 4 এর অধীন 51 ধারার সাথে সম্পর্কিত। বুঝতে পারলে? অংশ তাহলে 4 এবং অধীন কি 51 ধারা, ঠিক আছে। অবশ্যই এখান থেকে 2টা প্রশ্ন হয়ে গেল। মৌলিক কর্তব্যের ধারণাটি ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে নেওয়া হয়েছে। 1976 সালে 42তম সংশোধনী আইন ভারতীয় সংবিধান 10টি মৌলিক কর্তব্য যুক্ত করেছে। হলো তাহলে 1976 সালে কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করেছে 42তম সংবিধান সংশোধনী?
10টি, আরো থাকছে কতটা? 11টা অ্যান্সার। তাহলে আরেকটা থাকছে কোথা? দেখো 86তম সংশোধনী আইন 2002 11তম মৌলিক শুল্ক যোগ করেছেন, বা মৌলিক এটা অধিকার যদি বলো, অধিকার যোগ করেছেন। দেখো আমরা তাহলে এখান থেকে পেলাম অংশ, ধারা, কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কত সালে সংবিধানে যুক্ত হয়েছে 10টি, কত সালে লাস্ট যে মৌলিক যে কর্তব্যটা রয়েছে লাস্ট কত সালে যুক্ত করা আছে, কততম ছিল সেটা, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এক্সট্রা পয়েন্টে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? এখানে কিছু মৌলিক অধিকার দেওয়া রয়েছে যেগুলো জরুরি অবস্থা জারি হলেও কিন্তু সেটা কি করা, স্থগিত করা যায় না বা বাদ দেওয়া যায় না। ধারা 14 থেকে 15, ধারা 20 থেকে 21, ধারা 18 থেকে 19, ধারা 16 থেকে 17। তাহলে কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে ধারা 20 থেকে 21। দেখো জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার, ধারা 358 এবং 359 মৌলিক অধিকারের উপর জাতীয় জরুরি অবস্থার প্রভাব বর্ণনা করে। আচ্ছা, তাহলে কি এই 358 থেকে 359 কি মৌলিক অধিকারের উপর জাতীয় যে জরুরি অবস্থার প্রভাব সেটা কিন্তু বর্ণনা করে। তার নিরিখেই এই 20 থেকে 21 নম্বর যে ধারাটা রয়েছে সেই ধারাতে কি জরুরি অবস্থার সময় সেটা কি মৌলিক অধিকার থেকে স্থগিত করা যায় না। এবার তোমাদের হোমওয়ার্ক হলো 20 আর 21 নম্বর ধারায় কি সম্পর্কে আলোচনা করা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ফার্স্ট হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশে? তো অপশনের দরকারই নেই, তাই না? দেখো তার একবার অপশনগুলো বলছি, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি ভারত। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি ভারত। দেখো এক্সট্রা পয়েন্ট কতগুলো আলোচনা করা রয়েছে। ভারতের সংবিধান হলো বিশ্বের যে কোনো সার্বভৌম দেশের দীর্ঘতম লিখিত সংবিধান, যেখানে 12টি তফসিল সহ 25টি অংশ, 448টি ধারা রয়েছে। ভারতের সংবিধানের মূলত 395টি ধারা ছিল, বর্তমানে সংবিধানে কত 470টি ধারা রয়েছে। ভারতের সংবিধানে মূলত ইংরেজিতে লেখা হয়েছিল। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন বলা আছে। বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়, এটা অলরেডি বলা রয়েছে। এরপর ভারতের সংবিধান 1949 সালে 26 নভেম্বর ভারতীয় গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26 জানুয়ারি কার্যকরী হয়েছিল। তাহলে কি এগুলো অলরেডি আমরা আলোচনা করেছিলাম, তাও যেহেতু এটার সঙ্গে রিলেটেড সেহেতু একবার আবার লিখে দেওয়া হয়েছে যাতে তোমাদের আবার রিভিশন হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতে ধারা 333-এ বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভার ড্যাশ সদস্যদের বেশি নয়, অর্থাৎ প্রতিটি রাজ্যের যে আইনসভাটা এর থেকে বেশি সদস্য হবে না। কত থেকে? 600, 300, 500 নাকি 400? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 500। দেখো ভারতের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যের বিধানসভার 500-র বেশি সদস্য নিয়ে গঠিত হবে না, অর্থাৎ 500-র বেশি সদস্য হতে পারে না, হবেই না। এই বিধানটি নিশ্চিত করে যে আইনসভায় প্রতিনিধিদের সংখ্যা একটি সীমা রয়েছে, কার্যকর শাসন ও ব্যবস্থাপনার প্রচার। দেখো 333 ধারাটি মনোনয়নের মাধ্যমে আইনসভার ইঙ্গো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অনুমতি দেয়। যদি রাষ্ট্রপতি মনে করেন যে সম্প্রদায়টি পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করছে না, তাহলে কিন্তু তিনি তাহলে কি মনোনয়ন পত্র দিতে পারেন, তাছাড়া কিন্তু না, তাই না? তাহলে এই যে ভারতের ধারা 333-এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভায় 500 সদস্যের বেশি কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? এটা এই প্রশ্নটা আমরা হয়তো ফার্স্ট যে ক্লাস আছে সেই ফার্স্ট ক্লাসের ফার্স্ট প্রশ্নই এটা ছিল। ঠিক আছে, তোমরা ওটাতে দেখবে এই প্রশ্ন এখানে আছে। দেখো অপশন এ তে রয়েছে 1932, বি তে রয়েছে 1922, সি তে রয়েছে 1952, ডি তে রয়েছে 1942। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1942। দেখো ভারতের সংবিধানের উপর ব্রিটিশ সরকারের খসড়া ঘোষণার বিষয়ে সমস্ত দলের প্রতিনিধিত্ব ভারতীয় নেতাদের সাথে আলোচনা করার জন্য ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন ভারতে আসার সময় লর্ড লিনলিথিগো ভাইসরয় ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসার কালে উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, এটাও দাগ দিয়ে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই স্ক্রিনশট করুন।
নেক্সট দেখো, গণপরিষদ ড্যাশ তারিখে ভারতের সংবিধান গ্রহণ করে। আচ্ছা, এই গ্রহণ করে আর কার্যকর করে এর মধ্যে কিন্তু এখনো স্টুডেন্টদের মধ্যে কনফিউশন দেখা যায়। দেখো, 1950 সালে 24শে ডিসেম্বর, 1949 সালে 26শে নভেম্বর, 1950 সালে 26শে জানুয়ারি, অপশন ডি 1947 সালে 15ই আগস্ট। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1949 সালে 26শে নভেম্বর। ঠিক আছে, দেখো, গণপরিষদের 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। এই তারিখটি ভারতের সংবিধান দিবস বা সংবিধান দিবস হিসেবে পালিত হয়। 1950 সালে 26শে জানুয়ারি তারিখে সংবিধান কার্যকরী হয়েছিল, যেদিন ভারত একটি প্রজাতন্ত্র হয়ে ওঠে। এটা তাহলে 1950 সালের 26শে জানুয়ারি কি হয়েছিল? কার্যকরী হয়েছিল। ঠিক আছে, আর গৃহীত হয়েছিল কবে? গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন অধিকার সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে? মৌলিক অধিকারগুলোর কথা বলা রয়েছে। দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সমতার অধিকার, নাকি অপশন ডি স্বাধীনতার অধিকার? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি সমতার অধিকার। দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা আছে 25 থেকে 28-এর মধ্যে, শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে আলোচনা করা আছে 23 থেকে 24-এর মধ্যে, আর সমতার অধিকার অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে 14 থেকে 18-এর মধ্যে। আচ্ছা, স্বাধীনতার অধিকার কিন্তু আলোচনা করা হয়েছে তাহলে কত? 19 থেকে 22-এর মধ্যে। তাহলে হয়ে গেল এই চারটা, এখানে একটা স্পেস হতো, তাই না? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তি বিধানটি ড্যাশে উল্লেখ করা আছে। অর্থাৎ অস্পৃশ্যতা বিলুপ্তি কত নম্বর আর্টিকেল আলোচনা করা হয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ ধারা 14-তে, অপশন বি ধারা 17-তে, অপশন সি ধারা 19-এ, নাকি অপশন ডি ধারা 32-এ? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধারা 17-তে। ধারা 17-তে দেখো কি বলা আছে, ধারা 17-তে অস্পৃশ্যতা বিলুপ্তি করে এবং যে কোনো আকারে এর অনুশীলন নিষিদ্ধ করে। ভারতীয় সংসদ 1955 সালে একটি অস্পৃশ্যতা বা অপরাধ আইন পাশ করে। মহাত্মা গান্ধী কি জয় একটা স্লোগান ছিল, স্লোগান দিয়ে সংবিধান সভা ধারা 17-কে গৃহীত করেছিল। অস্পৃশ্যতা শব্দটি সংবিধানে বা আইনে সংজ্ঞায়িত করা হয়নি। ঠিক আছে, অবশ্যই এটাকে পয়েন্ট করে রাখবে। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? আচ্ছা, অর্থাৎ এই যে ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, 4টি ভাগ রয়েছে, এই 4টি ভাগের মধ্যে কোনটি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? অপশন এ তে রয়েছে 21, বি তে রয়েছে 19, সি তে রয়েছে 20, আর ডি তে রয়েছে 22। অর্থাৎ এই ভাগগুলো, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভাগ 20। সংবিধানের সংশোধন বলতে উদ্দেশ্যের জন্য নির্ধারিত পদ্ধতি অনুসরণে সংবিধানের কোনো বিধানের সংযোজন, অর্থাৎ তাকে যা ছিল তার থেকে মডিফিকেশন, আপডেট করা, তাই তো, পরিবর্তন বা রদ করার মতো পরিবর্তন করার প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ যেটা সংবিধান সংশোধনকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারার নির্বাচনের তত্ত্বাবধানে নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে কোন ধারা তত্ত্বাবধানে? ধারা 324, ধারা 333, ধারা 356 আর ধারা 367। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ধারা 324। দেখো, ভারতীয় সংবিধানের ধারা 324 নির্বাচন কমিশনকে সমস্ত সংসদ, প্রতিটি রাজ্যের আইনসভা এবং সংবিধানের অধীনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকলাপগুলি নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। এবার এখানে এক্সট্রা করে আমি আর কিছু বলে সময় নষ্ট করছি না, যেহেতু হাতে সময় খুব একটা নেই, তাই না, পরীক্ষা চলেই এসছে আর কিছুদিন। তো তোমরা অবশ্যই এগুলোকেই কিন্তু স্ক্রিনশট করবে। 14 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, গণপরিষদ যে হবে, গণপরিষদ যে রচনা হলো তার নির্বাচন অর্থাৎ তার ভোটটা অনুষ্ঠিত হয়েছিল কবে? জুলাই 1946-এ, মে 1946-এ, এপ্রিল 1946-এ, নাকি মার্চ 1946-এ? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ
জুলাই 1946-এ কিন্তু গণপরিষদের যে নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। দেখো 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে 1946 সালের জুলাই মাসে গণপরিষদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বুঝলাম এটুকু। সদস্যরা প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা আনুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটের পদ্ধতিতে নির্বাচিত হয়েছিল। আচ্ছা, এবার এই একক হস্তান্তরযুক্ত ভোট কি? এটা অবশ্যই আমরা যখন রাষ্ট্রপতি করিয়েছিলাম সেই সময়টা বলা ছিল। তোমরা যারা এই একক হস্তান্তরযোগ্য ভোটটা বুঝতে পারছো না তারা সেই ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। শুরুতে 389 জন সদস্য ছিল। যখন গণপরিষদ তৈরি করা হলো সেই সময়টাতে 389 জন সদস্য ছিল, কিন্তু দেশ ভাগ হয়ে ভারত ও পাকিস্তানের পর সংখ্যা 299-তে হয়ে গেল। কারণ কি? পৃথক এই যে পাকিস্তান প্রদেশের জন্য কিন্তু কিছু সংখ্যক যে তারা চলে গেল পাকিস্তানে, এই জন্য পড়ে রইল 299 জন সদস্য। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারাটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে? ধারা 134 থেকে 143, ধারা 123 থেকে 132, ধারা 153 থেকে 167, ধারা 145 থেকে 150। তার অ্যান্সার হবে অপশন সি, ধারা 153 থেকে 167। ভারতের সংবিধানে ধারা 153 থেকে 167 যা রাজ্য কার্যনির্বাহী সংক্রান্ত হয়। এটির উল্লেখ রয়েছে ভাগ কততে? 6। ভারতের সংবিধানে রাজ্যগুলির মধ্যে ভারতের সংবিধানের ধারাগুলি যা রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে সেগুলি প্রাথমিকভাবে ধারা 153 থেকে 167-র মধ্যে কিন্তু আলোচনা করা রয়েছে। এটা টোটালি 153 থেকে 167-র মধ্যেই রয়েছে। আচ্ছা, এই ধারাগুলি রাজ্য কার্যনির্বাহী কাঠামো, ক্ষমতা এবং কার্যগুলির রূপরেখা প্রদান করে, যার মধ্যে রাজ্যপাল, মন্ত্রিপরিষদ, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সম্পর্কিত বিধানও কিন্তু এগুলোর মধ্যে রয়েছে। অবশ্যই এই 153 থেকে 167টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেশের যে কোনো সময়ে প্রত্যেক সদনকে আহ্বান করার ক্ষমতা রয়েছে কার? বলছি, এবং উভয় সদনের বা যে কোনো সদনে সত্রাবাসন করতে পারে বা লোকসভা ভেঙে দিতে পারে। কে পারেন? লোকসভা স্পিকার পারেন, প্রধানমন্ত্রী পারেন, রাষ্ট্রপতি পারেন, নাকি অপশন ডি ভারতের প্রধান বিচারপতি পারেন? তাহলে কে পারেন? এর অ্যান্সার হবে অপশন সি, রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি দেশের যে কোনো সময়ে তাহলে কি এটা হবে না? হ্যাঁ, রাষ্ট্রপতি যে কোনো সময়ে প্রত্যেক সদনকে আহ্বান করার ক্ষমতা রয়েছে এবং উভয় সদনে বা যে কোনো সদনে সত্রাবাসন করতে পারে বা লোকসভা ভেঙে দিতে পারে। দেখো, ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান, এটা আমরা জেনেছি। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তাই তো? ভারতের রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত করতে পারে। হ্রাস বা দণ্ডিতাকে ক্ষমা করার অধিকারও কিন্তু একমাত্র রাষ্ট্রপতিরই রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধারণ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে রাষ্ট্রপতির যে নির্বাচন, এই পদ্ধতিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের কনসেপ্ট এটা? তাহলে অপশন এ তে রয়েছে আইরিশ, বি তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সি তে রয়েছে জার্মানি, ডি তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, আইরিশ। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু ধার করা হয়েছে। ধারা 55 রাষ্ট্রপতি নির্বাচন করার পদ্ধতি, নির্বাচন গোষ্ঠীর গঠন এবং নির্বাচন গোষ্ঠীর সদস্যদের ভোটের মূল্যের রূপরেখা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এর জন্য কি রাষ্ট্রপতি ভিডিওটা দেখতে হবে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে 4A অংশ অনুসারে যিনি একজন পিতামাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, এমন হতে পারে ড্যাশ বছরের মধ্যে। আচ্ছা, কত থেকে কত বছরের মধ্যে তাহলে একজন অভিভাবকের বা একজন বাবা মা তাদের সন্তানদের শিক্ষা প্রদান করা বা শিক্ষার সুযোগ প্রদান করা একটা কথা বলা রয়েছে? 2 থেকে 6 বছর, এটা প্রত্যেকটাই বছর হবে। হ্যাঁ, 6 থেকে 14, 6 থেকে 12, নাকি 4 থেকে 14? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 6 থেকে 14 বছর। এটি 21 এ ধারার মাধ্যমে
86তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট ড্যাশ সালে একটি রায় দিয়েছেন যাতে এটি 3 তালাকের অনুশীলনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং এর অনুশীলন বাতিল বলে ঘোষণা করে, অর্থাৎ 3 তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করে। আচ্ছা, 2018 সালে করেছিল, 2014, 2017 নাকি অপশন বি 2013? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2017। দেখো 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট 3 তালাকের অনুশীলনকে অসাংবিধানিক বলে কিন্তু ঘোষণা করেছিল। তিনি এই যে 3 তালাক বলতে সেই ইসলামিক প্রথাকে বোঝায়, অর্থাৎ এই যে 3 তালাক, এই 3 তালাক জিনিসটা কি? 3 তালাক বলতে সেই ইসলামিক প্রথাকে বোঝায় যেখানে একজন স্বামী তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে তালাক, যেটাকে বিবাহ বিচ্ছেদ বলা হয়, শব্দটি 3 বার বলে তালাক দিতে পারেন প্রায় একই পরিবেশে। একইবারে যদি 3 বার সে তালাক বলে তাহলেই তালাক। আদালত রায় দিয়েছে যে 3 তালাক সমতা এবং অবৈষম্যের অধিকার সহ ভারতীয় সংবিধানের অধীনে নিশ্চিত করা মুসলিম মহিলাদের মৌলিক অধিকারের লঙ্ঘন করে। সুপ্রিম কোর্ট এই 3 তালাকের প্রথাকে বাতিল ঘোষণা করেছেন, যার মানে এর কোনো আইনি বৈধতা বা প্রভাব নেই। এই যে 3 তালাকে এর কিন্তু কোনো আইনি বৈধতা বা কিন্তু কোনো রকম প্রভাব কিন্তু নেই, এটা 2017 সালে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করে? উপরাষ্ট্রপতি। এতে রয়েছে রাজ্যসভা, বিতে রয়েছে রাজ্য বিধানসভা, সিতে রয়েছে লোকসভা, আর ডিতে রয়েছে রাজ্য আইন পরিষদ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজ্যসভা। প্রতিষ্ঠিত হয় 3রা এপ্রিল 1952 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য বা কোরাম সংখ্যা 245। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 হতে পারে। এদের মধ্যে 238 জন এবং রাজ্য বিধানসভা এবং ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে 12 জন সদস্যকে কিন্তু রাজ্যসভা নির্বাচন করেন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংবিধানে শেষ ধারায় ড্যাশ নম্বর দেওয়া রয়েছে মে 2022 অনুযায়ী। আচ্ছা, এটা অলরেডি বলা রয়েছে, এটা আগে একবার আলোচনা করা হয়েছে, সেম টাইপের প্রশ্ন। এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 395। 22টি অংশে 395টি ধারা রয়েছে। এটিতে 12টি তপশিলও রয়েছে। 26 নভেম্বর 1949 সালে গৃহীত হওয়ার পর থেকে প্রায় 103 বার সংবিধান সংশোধন করা হয়েছে। সংসদে এখন পর্যন্ত মোট সংশোধনী বিলের সংখ্যা 126টি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন? আচ্ছা, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে কতজন নির্বাচিত হন এবং কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে? দেখো 235, 237, 238 নাকি 245? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 238। সংবিধানের 80 অনুচ্ছেদে রাজ্যসভার সর্বোচ্চ শক্তি কত? 250 হিসাবে নির্ধারিত করা হয়েছে, যার মধ্যে 12 জন সদস্য কি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং 238 জন রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব কিন্তু করবে, এই জন্যই বলা রয়েছে। নেক্সট দেখো, ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকারগুলি মূর্ত রয়েছে? মৌলিক অধিকার 4, 1, 3, 2। তাহলে মৌলিক অধিকার কততে আছে? অপশন সি 3। মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলি সংবিধানের 3য় অংশে অনুচ্ছেদ 12 থেকে 35 বা আর্টিকেল কত? 12 থেকে 35 অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের 3য় অংশে ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখো, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমরা কিন্তু এক্সট্রা পয়েন্ট জানছি। 24 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে ড্যাশ নিযুক্ত করা যেতে পারে? আচ্ছা, কি নিযুক্ত করা যেতে পারে? অপশন এতে রয়েছে এক সময়ে একটি রাজ্যের জন্য, এটা আগের দিনও আলোচনা করা হয়েছে, এরকম টাইপের একটা প্রশ্ন। বি নম্বরে রয়েছে শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। সি নম্বরে রয়েছে 2 বা ততোধিক রাজ্যের জন্য, নাকি অপশন ডিতে রয়েছে 2টির বেশি রাজ্যের জন্য নয়। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2 বা ততোধিক রাজ্যের জন্য। অর্থাৎ
ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে চাইলে একটাই রাজ্যপাল একক ব্যক্তিকে কিন্তু দুইটা বা তার বেশি রাজ্যের জন্য এক সময় কিন্তু সে রাজ্যপাল হিসেবে কিন্তু সে কি থাকতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 243 ধারা অনুসারে ড্যাশ মানে গ্রামীণ এলাকার জন্য 243 বি ধারার অধীনে গঠিত সরকারের একটি প্রতিষ্ঠান কি? গ্রাম সভা, মিউনিসিপাল কমিটি, পঞ্চায়েত নাকি পৌরসভা? অবশ্যই তাহলে কি হবে? অ্যান্সার সি হবে, গ্রামের উল্লেখ আছে, পঞ্চায়েত হবে, তাই তো। ধারা 243 বি এর অধীন পঞ্চায়েতের গঠন সম্পর্কে কিন্তু বলা রয়েছে। দেখো 243 1, এই ধারায় বিধান অনুসারে প্রতিটি রাজ্যে গ্রাম, মধ্যবর্তী এবং জেলা স্তরে পঞ্চায়েতের গঠন করা হবে। 2 নম্বরে বলা হয়েছে ধারা 1 এর যে কোনো বিধান থাকা সত্ত্বেও মধ্যবর্তী পঞ্চায়েতগুলি 20 লাখের বেশি নয় এমন একটি রাজ্য গঠন করা যাবে না। ঠিক আছে, এই গেল তাহলে আজকের 25টা প্রশ্ন। তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এমনকি তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।